এই বর্ষায়ও জলজট থেকে মুক্তি মিলছে না ঢাকাবাসীর। অনিয়ম উদাসীনতায় নিষ্কাশন ব্যবস্থায় জটিলতা, সুদূরপ্রসারী পরিকল্পনার তাগিদ। রাজধানীর ভাষণ ডেকে সেনা অভিযান, সন্ত্রাসী হিট্টু বাবু গ্যাং প্রধান সহ 10 জন গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার। নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের আন্দোলন অব্যাহত, বৈষম্যমূলক ড্যাব বাতিলের দাবিতে রাজুক ঘেরাও ভূমি মালিকদের। এবং পুঁজিবাজারে টানা দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা, আগ্রহ কমছে অর্থ লগ্নিতে, সংকট কাটাতে বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। কর্তৃপক্ষের উদাসীনতায় বর্ষাকালে জলজটের দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না ঢাকাবাসীর। মূলত অনিয়ম অব্যবস্থাপনার কারণে জটিল থেকে জটিলতর হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। নগর পরিকল্পনাবিদদের মতে জলবদ্ধতার কঠিন যন্ত্রণা থেকে মুক্তি পেতে সর্বাগ্রে দরকার সমন্বিত উদ্যোগ। এরপর নিতে হবে সুদূরপ্রসারী পরিকল্পনা। জলবদ্ধতা নিয়ে কাজী ইহসান বিন দিদারের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। স্বাধীনতার পর ঢাকায় 57টি খাল থাকলেও বর্তমানে তা নেমে এসেছে 26টিতে। আগে এসব খাল ঢাকা ওয়াসার অধীনে থাকলেও 2020 সালের 31শে ডিসেম্বর দায়িত্ব দেওয়া হয় 2 সিটি কর্পোরেশনকে। মালিকানা বদল হলেও কাজের কাজ কিছুই হয়নি। এখন পর্যন্ত কোনো খালের পূর্ণাঙ্গ সীমানা নির্ধারণ কিংবা দখলমুক্ত করা যায়নি। ফলে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পথঘাট। আরডিআরসির গবেষণায় জলাবদ্ধতার হটস্পটগুলোর মধ্যে অন্যতম পল্লবী, রূপনগর, মিরপুর 11, শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, কলাবাগান, ধানমন্ডি 27, কাঁঠালবাগান, গ্রিন রোড, হাতিরপুল, হাজারীবাগ, নিউ মার্কেট, বাড্ডা, ওয়ারি, নবাবপুর, সিদ্দিক বাজার, জুরাইন এবং রায়েরবাগ। আর এসব এলাকার পানি নিষ্কাশনের জন্য রূপনগর মেইন খাল, বাউনিয়া খাল, 22 টেকি খাল, সাংবাদিক কলোনি খাল, কল্যাণপুর খাল, ইব্রাহিমপুর খাল, পান্থপথ বক্স কালভার্ট খাল, রায়েরবাজার খাল, জিরানি খাল, রামপুরা খাল, ধোলাই খাল, কদমতলী খাল এবং মান্ডা খাল খননের উপর জোর দিয়েছে সংস্থাটি। নগর পরিকল্পনাবিদদের মতে জলাবদ্ধতার ভোগান্তি নিরসনে 2 সিটি কর্পোরেশনের কার্যক্রমে সমন্বিত পরিকল্পনার অভাব রয়েছে। গড়িয়ে যাওয়ার পরে পরিমাণ 50-60% জায়গায় 80% হয়েছে, কারণ ঢাকাকে আমরা ঢেকে ফেলেছি। ফলে মাটির নিচে সিঞ্চিত হওয়ার পরিমাণ যেমনি করে কমেছে, গড়িয়ে যাওয়ার পরিমাণ তেমনি বেড়েছে। এর ফলে যদি পুরোটা শতভাগ বাস্তবায়ন হতো তাও আমরা মুক্তি পেতাম না। আর সেই জায়গায় মাত্র 15টা খাল উদ্ধার করলে বেঁচে যাব, এটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তার মানে এই নেটওয়ার্কটাকে এখন পুরো একটা মাস্টার পরিকল্পনা করে সাজিয়ে গুছিয়ে অঞ্চল ভিত্তিক ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী ড্রেনেজ সিস্টেমের নেটওয়ার্ককে ফুলফিল করতে হবে। এক্ষেত্রে যদি কালভার্ট কাটতে হবে, এক্ষেত্রে যদি আপনি নতুন করে খালের একটা অংশ জোড়া দিতে হয় বা কানেক্টিং খাল করতে হবে। আর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের উত্তর বরাবরের মতোই দায় সারা। দীর্ঘমেয়াদে যদি প্ল্যান করতে হয় তাহলে আমাকে পুরো খালের প্রবাহগুলো ঠিক করতে হবে, যেটা আমরা করছি, কিন্তু একটু সময় লাগবে। বিশেষজ্ঞদের মতে এবার বৃষ্টির পানি জমে মানুষের দুর্ভোগ হওয়ার আশঙ্কা অনেক বেশি, তাই এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একটি মাস্টার প্ল্যান তৈরি করা প্রয়োজন, যেটাকে আমরা বলতে পারি ব্লু নেটওয়ার্ক রিকভার মাস্টার প্ল্যান। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। সকালে প্রতিষ্ঠানটির এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, শুরুতে রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট নামের 2টি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করল স্টারলিংক। প্যাকেজগুলোর মাসিক খরচ যথাক্রমে 6,000 টাকা ও 4,200 টাকা। সেটআপ যন্ত্রপাতির জন্য 42,000 টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি 300 MBPS পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। ফয়েজ আহমেদ তৈয়ব জানান, বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন।
রাজধানীর ভাসানটেকে অভিযান চালিয়ে হিটলুবাবু গ্যাংয়ের প্রধান সহ 10 সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সেই সঙ্গে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে গ্যাং সদস্যরা সেনা টহল দলের উপর হামলা চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন ক্যাম্প কমান্ডার। সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে ভাসানটেক ও আশেপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল হিটলুবাবুর গ্যাং। দীর্ঘ নজরদারির পর এই অভিযানে গ্যাংটির একটি বড় অংশকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। 6ষ্ঠ দিনের কর্মসূচি হিসেবে সকালে ফের নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচি অংশ নেন ইশরাক হোসেনের কর্মী সমর্থক ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর সহ বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে দক্ষিণ সিটির নগর ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন রিপন। সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি এবং বিক্ষোভকারীরা কি বলছেন জানাবেন। সকাল 10টা থেকেই কিন্তু ইশরাক হোসেনকে মেয়রের পদে বসানোর যে দাবি, সেই দাবিতে তৃতীয় দিনের মতো ব্লকেট কর্মসূচি পালন করছে ঢাকাবাসীর ব্যানারে তার কর্মী সমর্থকরা, এবং সকাল থেকেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আমরা আজকের এই আন্দোলনের সার্বিক বিষয় সম্পর্কে জানতে চাই অংশগ্রহণকারীদের একজন থেকে। আপনারা বলবেন যে আপনারা কেন আজকের এই আন্দোলনে? আমরা জনতার মেয়র ইশরাক হোসেন শপথ না নেওয়ার পরেও কেন সিটি কর্পোরেশন তাকে শপথ দিচ্ছে না, কেন বসাচ্ছে না, তার জন্য। আর আমি আসিফ নজরুলকে বলতে চাই, আসিফ নজরুল, আমরা ইচ্ছা করলে তোমরা চিন্তা করো যে বিএনপি কি চুপ করে আছে দেখা, ঠান্ডা আছে দেখা তোমরা মনে করো যে বিএনপি অনেক কিছু করতে পারে, কিছু করতেছে না। যে কথাটি আসলে বলছিলেন যে তারা মনে করছেন যে ইশরাক হোসেনকে তার দায়িত্বে ফিরিয়ে না দেওয়ার ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে যারা রয়েছেন তাদেরকেই কিন্তু এখানকার যারা এখানে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা দোষারোপ করছেন। তারা বলছেন যে যতদিন পর্যন্ত ইশরাক হোসেনকে তার দায়িত্বে ফিরিয়ে দেওয়া হবে না, ততদিন পর্যন্ত তারা এই ব্লকেট কর্মসূচি পালন করবে। আজকের এই ব্লকেট কর্মসূচি বিকেল 5টা পর্যন্ত চলার কথা রয়েছে, তারপরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে দেওয়া হবে। এবং স্লোগানে কিন্তু সেই দাবিগুলো জানানো হচ্ছে, যে দাবিগুলোর মাধ্যমে ইশরাক হোসেনকে তার যে দায়িত্ব, সেই দায়িত্বে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে। এবং একই সাথে বলা হচ্ছে যে নগর ভবনে যে সকল দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতি উন্মোচন হয়ে যাওয়ার ভয়ে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন এখানে আন্দোলনকারী যারা রয়েছে তারা। তো এই ছিল নগর ভবন থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। আপনাকে ধন্যবাদ। বৈষম্যমূলক ড্যাব বাতিল ও ইমারত নির্মাণ বিধিমালা 2008 পুনর্বহালের দাবিতে রাজুক ঘেরাও কর্মসূচি করেছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। সকালে মতিঝিলের রাজুক ভবনের সামনে বিক্ষোভ করে সংগঠনটি। রাজুকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও ড্যাব বাস্তবায়নে অনিয়মের অভিযোগ আনেন ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ক্ষুব্ধ ভূমি মালিকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন প্রকৌশলী, স্থপতি ও আবাসন খাত সংশ্লিষ্টরা। এ সময় তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। 2022 হইতে 2035 সালের যে আইনটা করছে, এটা বৈষম্যমূলক একটা আইন। এই আইনটা আমরা জোরালোভাবে বাতিলের দাবি জানাচ্ছি। আমরা যদি সামান্য একটু জমি কিনি, সেই জমিটুকু কিনে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না রাজুকের ড্যামের কারণে। পাশে যেখানে 10 তলা রয়েছে, এখন আর 5 তলাও দিচ্ছে না। পাশের বিল্ডিংয়ে যেখানে 20টি ফ্ল্যাট রয়েছে, এখন আর 10টি ফ্ল্যাট দিচ্ছে না, যার বিরুদ্ধে ঢাকাবাসী সোচ্চার হয়েছে।
হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। আবেদনের প্রেক্ষিতে সকালে এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার। গতকাল নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলাও রয়েছে। তদন্তকারী কর্মকর্তা আজকেই একটা প্রতিবেদনটা আদালতে দাখিল করেছেন। তার পক্ষে তার আইনজীবীরা দিঘা আদালতের জামিন দরখাস্ত দিয়েছেন। যেহেতু প্রতিবেদনটা চলে আসছে, এই প্রতিবেদনটার উপরে ভিত্তি করে তারা জামিন দরখাস্ত দিয়েছেন। সবকিছু দেখেই আদালত তাকে 5,000 টাকা বন্ডে পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। এবার উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুন লাগার জরুরি অবতরণ করল টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেন। সকাল 7টার দিকে এই ঘটনা ঘটে। প্লেনটিতে থাকা সব যাত্রী নিরাপদে রয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। টার্কিশ এয়ারলাইন্সের টিকে 713 ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 290 জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের 15 মিনিটের মাথায় একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। এ অবস্থায় প্রায় 1.5 ঘন্টা আকাশে চক্কর দিয়ে 8টায় জরুরি অবতরণ করানো হয়। সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি যখন আরও থাকছে। কানাডায় ফ্রান্স যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে গাজায় বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। খান ইউনিয়নের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ। এবং প্রিমিয়ার লিগ ফুটবলে বিকেলে রহমতগঞ্জের বিপক্ষে নামছে মোহামেডান। অন্য ম্যাচে ফকিরাপুলের মোকাবেলা করবে বসুন্ধরা। আবারও আমন্ত্রণ মোহনার সংবাদে, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। পতনের ধারা থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। সপ্তাহের 4র্থ কার্যদিবস মঙ্গলবারও পতন দিয়ে শুরু হয়েছে লেনদেন। টানা দরপতনে হতাশা বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলেছেন পুঁজিবাজারের প্রতি। সংকট নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন তারা। আর বাজার সংশ্লিষ্টরা পরামর্শ দিলেন আসন্ন বাজেটে শেয়ার বাজারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। মনিরুল ইসলামের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের পর বিনিয়োগকারীরা আশায় বুক বাঁধলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। ডিএসইসির নেতৃত্ব দ্বন্দ্ব আর কার্যকর সংস্কারের অভাব ভালোই ভোগাচ্ছে পুঁজিবাজারকে। দরপতনের টানা খড়ক অধিকাংশ বিনিয়োগকারী হারিয়েছেন বড় অঙ্কের পুঁজি। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় একটা সিন্ডিকেট, যাকে আমরা দালাল বলি, মইরা যান সেখানেও কবর দিতে গেলেও দালাল ছাড়া আপনি কবর দিতে পারবেন না। এই হয়েছে দেশের অবস্থা। বর্তমানে মার্কেট যে অবস্থায় আসছে, কোম্পানিগুলো ওভার প্রাইস হওয়ার কারণে মার্কেট এখানে চলে আসছে। এটা কারেকশন হয়ে আরও নিচে যেতে পারে, এরকম সম্ভাবনাই আমরা দেখতেছি। সরকার বদলের পর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নেতৃত্ব বদল হলেও বাজারে আসার আলো ছড়াতে ব্যর্থ তারা। বিদ্যমান সংকটেরও যেন কোনো সমাধান নেই, যে কারণে বাজার কেবলই দরপতনের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। অন্যান্য দেশে যেভাবে ইকোনমিতে আপনার হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটের একটা প্রভাব থাকে, বাংলাদেশের ইকোনমিতে ক্যাপিটাল মার্কেটের ওইভাবে প্রভাব নাই। ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগ যদি এইভাবে আস্তে আস্তে হরণ করে নেওয়া হয়, তাহলে তো আমাদের এই বেকারত্ব বাড়বে। বিএসইসির নেতৃত্ব বদলের পর কেটেছে 8 মাস। এ সময় বাজার সংস্কারের যত পদক্ষেপ নেওয়া হয়েছে তা বাস্তবায়নে দেখা যাচ্ছে কচ্ছপ গতি। ডেভেলপের জন্য নতুন করে আইপিও ছাড়তে হবে মার্কেটে। আর বন্ডের যে ইন্টারেস্ট আছে, এই ইন্টারেস্টের রেটটা কমাইতে হবে। ইন্টারেস্টের রেটটা কমলে আপনার এখানে কিছু রিফ্লেকশন আসবে। বন্ডের ইন্টারেস্ট শেয়ার বাজার উত্থানের বড় অন্তরায়। তাই বন্ডের শেয়ার কমানোর পাশাপাশি আসন্ন বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফিক্সড ইনকামে যদি ভালো রিটার্ন পায়, তখন ক্যাপিটাল মার্কেটের তুলনামূলক রিস্কি, সেখানে মানুষ ফান্ড ফ্লো করতে চায় না। ট্রেজারি বন্ডের রেট এখনো 12-এর আশপাশে আছে। ব্যাংকগুলোর আর্নিং এর ক্ষেত্রে কিন্তু এগুলো খুব আলোচনায় আসছে। তারা ডিপোজিট কালেক্ট করতেছে 7-8-এ, গভর্নমেন্ট বন্ড কিনতেছে 12%-এ। ওইখানে সব ব্যাংকগুলো ভালো ইনকাম করতেছে। এই রেটটা যদি একটু নিচের দিকে নেমে আসে, তাহলে হয়তো ক্যাপিটাল মার্কেটে ফান্ড ফ্লো আসবে।
শুধু মুখেই নয়, বাজার পরিস্থিতি বিবেচনায় দেশের আর্থিক খাতকে ঢেলে না সাজালে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো যাবে না বলেও মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর উদ্যোগের প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সংগঠনটির নেতারা বলেন, জাতীয় ও অর্থনৈতিক স্বার্থকে পাশ কাটিয়ে নেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। সব টার্মিনাল নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে। মোহাম্মদ রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাতের আধারে প্রজ্বলিত মশাল, তার সঙ্গে প্রতিবাদের গর্জন। চট্টগ্রাম শহরের বুকে শ্রমিকদের স্লোগানে মুখর ছিল রাস্তাঘাট। বিদেশি কোম্পানির কাছে টার্মিনাল হস্তান্তরে সরকারি উদ্যোগের বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিকদের অভিযোগ, এনসিটি ও সিসিটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেয়া হচ্ছে, যা দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকির। আমাদের এনসিটি সাজানো সংসারে আমরা বিদেশিদের হাতে দিব না। আমাদের এনসিটিতে বিনিয়োগ করার কোনো সুযোগ নেই। এখানে মনে করেন যে 5 থেকে 6,000 কোটি টাকা টোটাল যন্ত্রপাতি সহ এভরিথিং সহ এখানে আমাদের বন্দর কর্তৃপক্ষ ইনভেস্ট করছে, তাহলে তারা কিন্তু কোনো ইনভেস্ট করছে না। বিদেশিদেরকে দিলে ক্ষতি নেই, বিদেশিরা আসুক, আমরা চাই বিদেশি বিনিয়োগ, তবে সেটা কোনো নির্মিত স্থানে না। বন্দরের মতো কৌশলগত স্থাপনা রক্ষার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না বলে জানান শ্রমিক দলের নেতারা। তারা বলেন, দাবি মেনে নেওয়া না হলে চলমান আন্দোলন আরো তীব্র হবে। আমাদের এই এনসিটি আমরা বিদেশিদের হাতে তুলে দিব। আমার মাথায় ধরে না, গত বছর আমরা 1250 কোটি টাকা নেট লাভ করেছি। আমাদের জীবন থাকতে সিসিটি এনসিটি বিদেশিদের হাতে যাবে না। আর আপনাকে যদি আমরা দেখি চট্টগ্রাম বন্দরের কোনো বিদেশি ফার্ম অথবা চট্টগ্রাম বন্দরের সাথে সংশ্লিষ্ট কোনো ফার্মে যদি আপনাকে চাকরি করতে দেখি, সেখানে বন্দর ভবনে আমরা আপনাদেরকে ঢুকতে দিব না। মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিকরা বলেন, অর্থনীতি এবং জাতীয় স্বার্থ বিবেচনায় রেখে জনমতকে গুরুত্ব দিয়ে চট্টগ্রাম বন্দর ইস্যুতে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় আগ্রাসন এবং ত্রাণ বিধিনিষেধ বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে হুমকি উপেক্ষা করে গাজার হামলা চালিয়ে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর বাহিনী। এর মধ্যেই খান ইউনিসের বাসিন্দাদের গোটা এলাকায় খালি করার নির্দেশ দিয়েছে আইডিএফ। বিস্তারিত ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় চলমান আলোচনার কানাকড়ি মূল্য দিচ্ছে না ইসরায়েল। অবশ্য যুদ্ধবিরতি চুক্তি করে নিরস্ত্র মানুষের উপর হামলা চালানোর নির্লজ্জ ইতিহাস তাদের অনেক পুরনো। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, সেনাবাহিনী গোটা গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে। এর অংশ হিসেবে উপত্যকার খান ইউনিস অঞ্চল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। শহর ছেড়ে না গেলে সবাইকে হত্যার হুমকি দিচ্ছে সেনারা। এসবের মধ্যেই বিভিন্ন স্থানে রাতভর হামলা চালিয়ে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। গাজায় বর্বরতা ও ত্রাণ কাজে বাধা দেয়ায় ইসরায়েলের বিরুদ্ধে কঠিন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ। তবে হুমকি প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, হামলা জোরদার করে সমগ্র গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের চাপে প্রায় ৮০ দিন পর গাজায় ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৯২% বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবারে খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের কাছে ২ উইকেটে হেরে টি-20 ক্রিকেট নতুন এক লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ। আমিরাতের কাছে প্রথম হার তো বটেই, আইসিসির সহযোগী দেশের বিপক্ষে সবচেয়ে বেশি হারের রেকর্ড এখন বাংলাদেশের। অবস্থা এমন দাঁড়িয়েছে, সহযোগী কোনো দেশের কাছে হারা যেন দুর্ঘটনা কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনাই নয়। বিস্তারিত মুদাসির আলীর প্রতিবেদনে। শারজায় দ্বিতীয় টি-20তে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজের সমতা আনল সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি টি-20 ফরম্যাটে এই প্রথম বাংলাদেশকে ডুবালো আরব আমিরাত।
টস হেরে ব্যাট করতে নেমে ভালো সংগ্রহ পায় লিটন বাহিনী। ওপেনার তানজিদ তামিম করেন সর্বোচ্চ 59 রান, আর অধিনায়ক লিটন দাসের 40-এর সঙ্গে তাওহিদ হৃদয়ের 45 মিলে 5 উইকেটে স্কোর দাঁড়ায় 205। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ ওয়াসিমের 42 বলে 82 এবং জোহাইব খানের 34 বলে 38 রানের ইনিংসে জয় সহজ হয়ে যায় আরব আমিরাতের, যদিও হারাতে হয় 8 উইকেট। নাহিদ রিশাদ ও শরীফুলের শিকার 2টি করে উইকেট। এর মধ্য দিয়ে টি-20 ক্রিকেটে আইসিসির সহযোগী সদস্যদের সঙ্গে খেলে 10 বার পরাজয় বরণের রেকর্ড গড়েছে বাংলাদেশ। স্কটল্যান্ডের কাছে 3 বার, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের কাছে 2 বার করে, এছাড়া আরব আমিরাত ও হংকংয়ের কাছে 1 বার করে হেরেছে টাইগাররা। আর 2017 সালে আইসিসির পূর্ণ সদস্য হওয়ার আগে আয়ারল্যান্ডের কাছেও 1 বার হেরেছে বাংলাদেশ। ছোট সংস্করণের ক্রিকেটে 18টি বছর পার হওয়ার পরও এমন ব্যর্থতায় রীতিমতো হতাশ ক্রিকেট প্রেমীরা। 21 মে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে যদি কোনোভাবে আমিরাতিদের কাছে পরাস্ত হয়, তাহলে আরও একটি লজ্জার রেকর্ড যুক্ত হবে বাংলাদেশের ক্রিকেট অধ্যায়ে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। এবারে ফুটবল। আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খেলা। বিকেল 4টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জকে মোকাবেলা করতে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত শনিবার ফার্টিসের কাছে ঢাকা আবাহনী হেরে যাওয়ার মধ্য দিয়ে পয়েন্ট যুদ্ধে জিতে যায় মোহামেডান এবং এর মধ্য দিয়ে 2024-25 মৌসুমের শিরোপা নিশ্চিত হয় তাদের। এবার কেবলই নির্মম রক্ষার্থীর খেলা। একই সময়ে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরপুলের বিপক্ষে খেলতে নামবে বসুন্ধরা কিংস। শিরোপা না পেলেও টেবিলে 3 নম্বরে টিকে থাকতে হলে জয় জরুরি কিংসের জন্য। দর্শক, শেষ করব মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। এই বর্ষেও জলজট থেকে মুক্তি মিলছে না ঢাকাবাসীর। অনিয়ম, উদাসীনতায় নিষ্কাশন ব্যবস্থার জটিলতা, সুদূরপ্রসারী পরিকল্পনার তাগিদ। রাজধানীর ভাষণ টেকে সেনা অভিযান, সন্ত্রাসী হিটলুবাবু গ্যাং প্রধান সহ 10 জন গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার। নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের আন্দোলন অব্যাহত, বৈষম্যমূলক ড্যাব বাতিলের দাবিতে রাজুক ঘেরাও ভূমি মালিকদের। এবং পুঁজিবাজারের টানা দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা, আগ্রহ কমছে অর্থ লগ্নিতে। সংকট কাটাতে বাজেটের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।